আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান রাত দুপুরে আপনাদের কাছে এসে হাজির হলাম পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। একটি বিষয় নিয়ে আলোচনা আসলাম। 8 দলীয় একটি যুগপৎ আন্দোলন হচ্ছে, আপনারা শুনেছেন। কোন কোন দল আন্দোলন করছে, কি তাদের দফা এবং কি তাদের উদ্দেশ্য, কেন তারা এই জোট করলেন, যুগপৎ করলেন, সে বিষয়ে বিস্তারিত আমরা শুনবো। আমাদের আজকের অতিথি জাতীয় ঐক্যজোট এর মুখপাত্র এবং বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন ভাই, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি আজকে জোটের ব্যাপারে কি শুনলাম, কারা কারা এই জোটে আছে একটু বলবেন? বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 8 দলীয় যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছেন জি, গণভোটের দাবিতে। জি, অর্থাৎ হলো তারা যে 5 দফা দাবি দিয়েছে, আচ্ছা আচ্ছা, এর প্রথম জি, দফাই হলো নভেম্বর মাসের ভিতরে গণভোট দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামের এই গণভোটের দাবি যৌক্তিক। যৌক্তিক, হ্যাঁ, কেন যৌক্তিক? এর আগেও আমি আপনার এই লাইভ টক শোতে বলেছি জি, যে এই সরকারের বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে গণভোট দেওয়াটা এই সরকারের জন্যেই প্রয়োজন। আচ্ছা আচ্ছা, সরকার নিজে যখন বৈধ হবে আচ্ছা, তখন সে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে, নির্বাচন দিতে পারবে, সব কিছুই করতে পারবে। আচ্ছা আচ্ছা, এখন ধরেন সরকার একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে জি, যে ফেব্রুয়ারি মাসে তারা জাতীয় নির্বাচন করতে চায় এবং ডিসেম্বর মাসে তারা তফসিল ঘোষণা করবে। জি, আপনার এই লাইভ টকশোর মাধ্যমে আমি সরকারের কাছ থেকে জানতে চাই সংবিধানের। আচ্ছা, সরকারের কাছে জানতে চান, সেই জায়গায় আমরা যাব। এখানে একটি প্রশ্ন আমার থাকেই, সেটা হচ্ছে যে গণভোটের মাধ্যমে জাস্টিফাই করা হবে যে এই সরকারটা বৈধ কিনা। যদি গণভোট বলে যে এই সরকার বৈধ না, তাহলে এই সরকার যা যা কাজ করে সব কি অবৈধ হয়ে যাবে? এটা কিন্তু আপনি আমলে রেখে কথা বলবেন। জি, বলেন। এখন যে কথা বলতে গেলাম, তো গণভোটটা এই জন্যই প্রয়োজন। তো এখন যে সরকার নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করলো, ফেব্রুয়ারির ভিতরে তারা জাতীয় নির্বাচন করে ক্ষমতা ছেড়ে দিতে চায়, হস্তান্তর করতে চায়। আমি বলবো যে ডিসেম্বরে তারা তফসিল ঘোষণা করবে, ঘোষণা দিয়েছে। এখন তফসিল ঘোষণা করতে গেলে সেখানে তো বলতে হবে যে সংবিধানের এত অনুচ্ছেদের এত ধারা মোতাবেক হ্যাঁ, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। আচ্ছা, এখন সেই ধারাটা কি, কোন ধারায় সরকার বলবে যে এত ধারা মোতাবেক আমরা তফসিলটা ঘোষণা করলাম? আচ্ছা, কেননা বর্তমান সংবিধানে কোথায় অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন বা কোনো সরকার সেখানে নাই। তাহলে আমরা দেখেছি এই সরকারটা আপৎকালীন সময় 3 দিন যখন রাষ্ট্র সরকারবিহীন ছিল, 3 দিন না, আরো বেশি। তো ধরুন 3 দিনই আমরা যতটুকু জানি, 5 তারিখ থেকে 8 তারিখ, 8 তারিখ 3 দিনই। 3 দিন। তো সেই 3 দিন যখন রাষ্ট্র সরকারবিহীন ছিল, এই অবস্থায় একটা সরকার প্রয়োজন বিধায় সুপ্রিম কোর্টের একটি রেফারেন্ডামের মাধ্যমে অস্থায়ী একটা সরকার গঠিত হয়েছে। আচ্ছা, তো আমরা বারবারই বলেছি এই সরকার উচিত ছিল গণভোট দিয়ে তারা বৈধতা নেওয়া। না অথচ না, তারা সেটা সুপ্রিম কোর্টের করলো না। রেফারেন্ডামের ভিত্তিতে সরকারটা হলো, এখানে আবার তার বৈধতার প্রশ্ন আসবে কেন? বৈধতার প্রশ্ন আসবে সুপ্রিম এই কোর্টই তো কারণেই বললো। না, সুপ্রিম কোর্ট যে বৈধতার প্রশ্নে কেন আসলো, সুপ্রিম কোর্টের বৈধতার প্রশ্ন এইখানে আসলে এই কারণেই, যেমন হ্যাঁ, আপনিও তো কালকে সরকারের আর একটা কমিটি গঠন করতে পারেন, সরকার গঠন করতে পারেন, করে বলতে পারেন যে আমি সরকার প্রধান, সুপ্রিম কোর্ট থেকে একটা আদেশ নিতে পারেন। কারণ বাংলাদেশের আইন আদালত তো আমরা দেখেছি যে যা ইচ্ছা তাই বললে। আপনি দেখেন তারেক জিয়া ছিল একজন সাজাপ্রাপ্ত আসামি,
সে নিয়ম হলো কোর্টের যে যদি কোনো আসামি তার বিরুদ্ধে মামলা থাকে তাকে যদি জামিন দিতে হয় তাহলে তাকে সরাসরি যে কোর্টে আগে উপস্থিত হতে হবে, উপস্থিত থেকে জামিন চেয়ে আইন রাখতে হবে। এটা হলো আইন। কত নম্বর ধারা? তো এখন এই যে আইন, এই আইনটা তো তার বিচারের ক্ষেত্রে মানা হলো না। তাহলে আপনিও আমি যেটা বললাম, এটা যে আইন আছে যে উপস্থিত থেকে জামিন নিতে হয়, এই আইনের ব্যত্যয় নাই এটা বলতে চাচ্ছেন? কিন্তু অনেকেই তো এই আইনের ব্যত্যয় হয়েছে, আমি সেটা বলতে এটা হয়েছে তো এই আইনের ব্যর্থ হয়েছে। এটা কি আইনের ধারাটা আপনি দেখেছেন? আপনি অপরাধ করে আপনি অপরাধ করেছেন কি করেন নাই সেটা প্রমাণ করবে কে? আদালত, ঠিক না? আদালতের ভাষা অনুযায়ী, নতুন একটা আইন অনুযায়ী এটা তো অনলাইনে এটা হাজিরা দেওয়া যায়, জানেন কিনা? না, আমি বলি আপনাকে, হাজিরা অনলাইনে দেওয়া যায়, সেটা হলো ভিন্ন বিষয়। এখানে বলা হয়েছে আইনের ধারা হলো এইটা যে আসামিকে সশরীরে উপস্থিত থেকে আদালতের কাছে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে। এটা হলো আইনের ধারা, যদি কোনো আসামির সাজা হয়ে যায়। তো আমরা আপনারা জানেন যে 21 আগস্ট গ্রেফতার মামলা সেটা মিথ্যা হোক, সত্যকে মিথ্যা সেটা যাচাই করবে কোর্ট, আইন, আদালত, জনগণ। আমি সে বিষয়ে কোনো প্রশ্ন করতে রাজি না। আমি বলতেছি এটা যে আইনের যে ব্যর্থ হয়েছে এটা তো রিয়ালিটি, এটা তো আমাদেরকে মানতে হবে। তো এখন এই জন্যে বললাম যে কালকেও তো আপনি চাইলে কয়েকটা 10-15 জন নিয়ে কয়েকটা সরকার গঠন করে, সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি আছে এরকম, তারা আপনার একটা রায় নিতে পারেন যে না এই সরকার অবৈধ, আমরা এই সরকার গঠন করলাম নতুন করে, সেখানেও রায় আপনি পাইতে পারেন, এটা কোনো সমস্যা না। তার মানে সুপ্রিম কোর্টের একটা রায় হইলেই যে সব কিছু হয়ে গেল দেশে, তা কিন্তু না। আপনার সুপ্রিম কোর্টের রায়টা আপনি মানে গুরুত্ব দিচ্ছেন না? আমি গুরুত্ব দিচ্ছি এতটুকু, সেখানে হলো অস্থায়ী, মানে আপৎকালীন সময় কিছুদিনের জন্য হতে পারে, সেটা আপদ কেটে গেছে এখন আপৎকালীন কিছুদিনের জন্য হতে পারে। কারণ এখানে যদি গণভোটটা নেওয়া হতো তাহলে গণভোট নিলে জনগণের ম্যান্ডেটটা তারা পাইতো, পেলে তারা সব কিছুই করতে পারতো, নির্বাচন দিত, জুলাই সনদ করতো। আচ্ছা, এই যুগপথের যে 8 দল, এদের 5 দফা আপনি বলেছেন, কি কি 5 দফা আছে? হ্যাঁ, এখানে 5 দফা হলো, প্রথম দফাই হলো নভেম্বর মাসে গণভোট দিতে হবে, এটা তাদের 1 নাম্বার দফা। 2 নাম্বার দফা হলো তাদের এই যে যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত এদের বিচার করতে হবে। তারপরে হলো এই যে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের দিতে হবে। এগুলো মিলেই তারা এই 5 দফা দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এগুলোই 5 দফার অন্তর্ভুক্ত, ঠিক আছে? এইগুলোই মূলত 5 দফার অন্তর্ভুক্ত। এখন আর হলো আরেকটা দফা হলো নির্বাচনে লেভেল প্লেইং নিশ্চিত করতে হবে। তো এই যে এই 5 দফা হলো এই আন্দোলনরত দলগুলোর। তো এদের 1 নাম্বার দফাই হলো নভেম্বর মাসে গণভোট দিতে হবে। তো এই দফাগুলো তো যৌক্তিক, একটা দফা অযৌক্তিক না। আপনি দেখেন যদি নির্বাচনের লেভেল প্লেইং এর কথা বলতে যান, তা কি বলবো, আমার দল একটা ছোট রাজনৈতিক দল, সেটা অনেক ক্ষেত্রে যারা বলে বা আমার বৃহৎ দল, আমরা তো ক্ষুদ্র। এই দলগুলো দেখা যায় প্রচারণায় গেলে সেখানে অন্য দলের হুমকির মুখে পড়তে হয়। আমি কিছু ব্যানার দিয়েছি, সাধারণ পেস্টুন দিয়েছি কিছু কয়েকটা আমার এলাকায়, তাতে দেখা যাচ্ছে যে ওদের আচরণ অনেকটা, কাদের? আপনার ভোটারদের? আমার ভোটার না, মানে প্রতিপক্ষ যারা। তো প্রতিপক্ষ এখন বলা যাবে না, প্রতিপক্ষ কারা আছে যারা এখন এই যে আপনারা জানেন যারা মাসেল পাওয়ার অ্যাপ্লাই করে যারা রাজনীতি করে বা পাওয়ার শেষ করে, আমরা একটু পিন পয়েন্টে যাই। সেটা হচ্ছে যে আপনার এই যে যুগপথ 8 দলের, এদের মধ্যে কারা কারা আসলে একটু বলবেন? আপনি একটু যদি স্পেসিফিক বলেন। জামাত ইসলাম সহ? হ্যাঁ, এখানে আছে হলো বাংলাদেশ জামাত ইসলামী আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, খেলাফত মজলিস মামুনুল হক সাহেবরা আছে, খেলাফত মজলিস আর একটা গ্রুপ আছে আহমেদ আব্দুল কাদের ওহে, তারপরে খেলাফত আন্দোলনের একটা অংশ আছে, তারপরে হলো আছে বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি, যেটা হারুন ইজহার চিটাগাংয়ের, সকল ইসলামিক দল। হ্যাঁ, ইসলামী দল। তারপরে একটা অন ইসলামী দলের ভিতরে একটা দল আছে যেটা ইসলামী দল না, সেটা হলো জাতীয় গণতান্ত্রিক দল জাকপা, যেটা হইল তাসমিমা প্রধান, রাশেদ খান
রাশেদ প্রধান। তারপর আরেকটা আছে হলো বিডিপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, যেটা আপনার হলো নিবন্ধিত রাজনৈতিক দল। সম্প্রতি নিবন্ধিত হয়েছে। হ্যাঁ, না, হ্যাঁ, সম্পত্তি নিবন্ধিত হয়েছে আচ্ছা, আপনি মোটামুটি। আপনার ফোনটা ধরতে পারেন যদি জরুরি কোনো কিছু হয়ে থাকে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে দলটি সম্প্রতি নিবন্ধিত হয়েছে। আমরা জানি যে এরকম নামে আরও দল আছে, হ্যাঁ, তারা নিবন্ধন যদিও পায়নি। এরকম নীতিমালা দরকার। যেমন আমাদের সুরমা ভাই, তার তো একটা দল আছে, সেই নামের সাথে মিল আছে। তো যাই হোক, নিবন্ধিত এবং অনিবন্ধিত সব দলের মধ্যেই নিবন্ধন দেওয়ার আগে হিসেব নিকেশ করা উচিত যে এটা এই নামে কোনো আর না, দল আছে কিনা। এটা আসলে কোর্টের আদেশের মাধ্যমে এই দলটাকে নিবন্ধন কিন্তু এই নামে যদি আরো কোনো দল থাকে সেই নামে কি নিবন্ধন দেওয়া যায়? এটা তো বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি যেটা নিবন্ধিত সুরমা হয়েছে, ভাইয়েরটা কি দল? সেটা তো আমি জানি না সুরমা ভাই কি নাম। সুরমা ভাই ছিলেন? সুরমা ভাইকে চিনি, কিন্তু আমার দলের নাম আমার জানা নাই। আচ্ছা, জি। তো এই দলটাকে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তারা এই নিবন্ধনটা আসলে পাইছে। আচ্ছা, তো আমরা যে কথা বলছিলাম যে পিন পয়েন্টে যাবো, রাত গভীর হয়েছে, এই সামনের নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা আপনি দেখছেন কিনা? এই যে আন্দোলন, এই যে গণভোট, কোনো সময় কোনো একটা দিক ক্লিক করে গণভোটের পক্ষে বিপক্ষে জনমত। আপনি একটু বললেন যেমন প্রতিপক্ষ কারা তা আপনি ঠিক বললেন না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ডানপন্থী বামপন্থী নিয়ে নানান বিতর্ক আছে। ইসলামিক দলগুলো মিলে একটা জোট করেছে, তার মধ্যে আপনি বললেন যে 8টা দলের মধ্যে 7টাই ইসলামিক, একটা অন ইসলামিক না, তবে যাক বা সরাসরি ইসলামিক নাম না। কিন্তু বাংলাদেশে যেমন ইসলামিক এবং অন ইসলামিক দুটো গ্রুপ যদি সক্রিয় হয়, তাহলে এটা সাম্প্রদায়িক কার্যক্রম মনে হয় কিনা? মানে ইসলামকে কেন রাজনীতির মধ্যে ঢুকিয়ে এই যে গ্রুপিং হচ্ছে, এটাতে আপনি কি ব্যাখ্যা করবেন? আর শেষ 1 মিনিট আপনি দেশের উদ্দেশ্যে বলবেন। আপনি যদি এখানে সাম্প্রদায়িকের কথা বলেন, তাহলে একদিন সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক নিয়ে একটা টক শো একদিন করে করবোই, সেটা আমি বিস্তারিত বারবার ব্যাখ্যা দেব। ইসলামিক একটা গ্রুপ, অন ইসলামিক একটা গ্রুপ, অন ইসলামিক যারা তারাও তো মুসলমান। এখন আমি যেটা আপনার সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকের কথা যদি বলতে যান, তাহলে সাম্প্রদায়িক বলতে আমি সবচেয়ে বড় সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক বলতে গেলে আমি সবচেয়ে বড় অসাম্প্রদায়িক। তাহলে এখানে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক এটা হলো একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। অতএব আমার মনে হয় এটা বলা ঠিক হবে না। আর রাজনৈতিক অ্যালায়েন্স বা আপনার হলো বলেন আর যুগপথ বলেন, সেটা হতে পারে বিভিন্নভাবে। এখানে ইসলামী দল থাকতে পারে, সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক যারা বলে, এগুলো আসলে মূলত এটি রাজনৈতিক স্ট্যান্ড। আপনাকে অসংখ্য ধন্যবাদ পলিটিক্স ক্লাবের এই আলোচনায় যুক্ত হয়েছেন। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব এবং আপনার কাছ থেকে রাজনৈতিক চুলচেরা বিশ্লেষণ আমরা শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাকে, ধন্যবাদ আপনাকে।